বৃন্দ, রাজবাড়ী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। এবং যেহেতু ঈদের পরে এটা আমার প্রথম ক্লাস তোমাদের সাথে, তোমাদেরকে ঈদের বিলম্বিত শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমরা যে আলোচনা করব, সেই মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের সাথে আমাদের আজকের টপিকস সম্পর্কিত একটা এক্সপেরিমেন্ট শেয়ার করতে চাই। তোমরা মনোযোগ দিয়ে সেই এক্সপেরিমেন্টটা দেখবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখা যাক আমাদের এক্সপেরিমেন্টটা কী ছিল। তোমরা একটু স্ক্রিনে লক্ষ্য করো। স্ক্রিনে আমরা কী দেখতে পাচ্ছি? স্ক্রিনে দেখতে পাচ্ছি রুমের মধ্যে একটা ফ্যানের ছবি, ফ্যান রয়েছে। তো আমরা চাচ্ছি যে এই ফ্যানটাকে স্বয়ংক্রিয়ভাবে অন অফ করতে চাই। স্বয়ংক্রিয়ভাবে অন অফ করতে চাই মানে এটা না যে এই ফ্যানটা আননেসেসারিলি অন বা অফ হবে। দ্যাট মিন্স যখন প্রয়োজন হবে তখনই কেবল ফ্যানটা অন হবে, এবং যখন প্রয়োজন হবে না তখন ফ্যানটা অটোমেটিক অফ হয়ে যাবে। তো সেটা করার জন্য আমরা আসলে একটু দেখি যে এই ফ্যানটা আসলে কখন ঘুরবে। যেহেতু এটা একটা ইলেকট্রিকের মাধ্যমে এই ফ্যানটা ঘুরবে, বিদ্যুতের মাধ্যমে। তো সুইচ, যে ফ্যানের যে সুইচ আছে সেই সুইচটা অন বা অফ করার প্রয়োজন হবে। দ্যাট মিন্স সুইচের যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজটা হাই বা লো করতে হবে। এখন যেহেতু এটা আমরা স্বয়ংক্রিয়ভাবে অন অফ করতে চাচ্ছি, সেহেতু কিন্তু আমাদের কোনো ইন্টারাকশন এখানে থাকবে না। দ্যাট মিন্স আমরা কোনো কাজ করব না। এখন সেটা অন অফ করার জন্য এর সাথে আমরা একটা ডিভাইসের আউটপুট লাগাই দিব, যে ডিভাইসটা ইনপুট অনুসারে, বিভিন্ন ইনপুট অনুসারে এবং যৌক্তিক প্রক্রিয়ার মাধ্যমে, লজিক্যাল অপারেশনের মাধ্যমে এই ফ্যানটার সুইচ হাই বা লো করবে, অর্থাৎ অন অফ করবে। তো আমরা দেখতে পাচ্ছি সেই ডিভাইসটা। হয়তো তোমরা অনেকেই যারা আইসিটি পড়ছো, দ্যাট মিন্স তোমরা যারা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার, ইভেন ফার্স্ট ইয়ারে যারা আছো, যারা এই ক্লাস পেয়েছো, তারা এই ডিভাইসটা সম্পর্কে জেনে থাকতে পারো। তবে আমি ধরে নিচ্ছি যে এই ডিভাইসটা সম্পর্কে আমরা কিচ্ছু জানি না, জাস্ট আমরা এক্সপেরিমেন্টটা দেখব। এখন এই ফ্যানটা অন বা অফ হওয়া আসলে কখন অন বা অফ হওয়া প্রয়োজন সেটা আমরা একটু দেখি। আমরা আসলে যখন ফ্যানটা ঘোরা প্রয়োজন, তখন কিন্তু আসলে রুমের মধ্যে লোক থাকাটাও প্রয়োজন। তার মানে কি, রুমের মধ্যে লোক আছে কিনা, মানুষ আছে কিনা, সেটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কিন্তু কিছু একটা ডিটেক্ট করতে হবে। তার জন্য আমরা কী করবে, একটা পার্সন ডিটেক্টর সেন্সর নিব, যে সেন্সরটা আসলে কী করবে, রুমের মধ্যে লোক আছে কিনা সেইটা আসলে ডিটেক্ট করবে। আরেকটা হচ্ছে যে ফ্যান ঘোরার জন্য কিন্তু আমরা কিন্তু শীতকালে ফ্যান আসলে অন করি না, ফ্যান চালাই না। তার মানে কি, রুমের এমন একটা তাপমাত্রা থাকতে হবে যে তাপমাত্রা আসলে আমাদের ফ্যান চালানোর প্রয়োজন হবে। তো সেই তাপমাত্রা ডিটেক্ট করার জন্য একটা হিট ডিটেকশন টেম্পারেচার, হিট ডিটেক্টর সেন্সর আমরা একটা নিব। সেটা আসলে হিট তাপমাত্রা কত সেটা আসলে ডিটেক্ট করবে। এখন কথা হচ্ছে যে এখানে যখন রুমের মধ্যে লোক আছে, তখন পার্সন ডিটেক্টর যে সেন্সর আছে সেটা ইনপুট ভোল্টেজটাকে হাই করে দেবে। এখানে ইনপুট ভোল্টেজ হাই করাকে আমরা 1, আর ইনপুট ভোল্টেজ 0 করাকে এটা আমরা ইনপুট ভোল্টেজ লো করাকে আমরা 0 বলবো। আবার তেমনিভাবে এখন ধরি যে আমার 30 ডিগ্রি টেম্পারেচারের উপরে গেলে ফ্যান চালানোর প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে হিট ডিটেক্টর যে সেন্সরটা আছে, ওই সেন্সরটা যখন দেখবে যে রুমের টেম্পারেচার 30 ডিগ্রির নিচে, তখন সে ইনপুট ভোল্টেজটাকে কী করে দেবে, 0 করে দেবে, অর্থাৎ লো করে দেবে। আবার যখন দেখবে যে টেম্পারেচার 30 ডিগ্রির উপরে, তখন এই হিট ডিটেক্টর সেন্সরটা কী করে দেবে, এটা ইনপুট ভোল্টেজটাকে হাই করে দেবে, অর্থাৎ 1 করে দেবে। আচ্ছা, এখন আমরা দেখি আসলে সম্ভাব্য যে কেসগুলো ঘটতে পারে সেইগুলোর সাথে আমাদের বাস্তব জীবনের যে যুক্তি, সেই যুক্তির সাথে এই ডিভাইসটা কাজ করে কিনা। আচ্ছা, প্রথমে কোন ঘটনাটা ঘটতে পারে, আমরা প্রথমে ধরে নিলাম যে রুমের মধ্যে কোনো মানুষ নাই এবং রুমের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রির নিচে। রুমের মধ্যে যখন মানুষ থাকবে না, পার্সন ডিটেক্টর সেই ইনপুট ভোল্টেজটাকে লো করবে, অর্থাৎ 0 করবে। এবং যখন রুমের তাপমাত্রা 30 ডিগ্রির নিচে, তখন হিট ডিটেক্টর কী করবে, ইনপুট ভোল্টেজটাকে 0 করে দেবে, অর্থাৎ লো করে দেবে। যখন দুইটা ইনপুটই 0 0, তখন আসলে ফ্যানটা ঘুরবে কিনা সেইটা দেখার আগে আসলে আমরা নিজেরা একটু
চিন্তা করি আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা দিয়ে, যুক্তি দিয়ে। শিক্ষার্থীরা তোমরা নিজেরাই একটু চিন্তা করো তো, রুমের মধ্যে মানুষ নেই, রুমের তাপমাত্রা 30 ডিগ্রির নিচে অর্থাৎ ঠান্ডা পরিবেশ, সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি ফ্যানটা যদি ঘোরে, এটা কি আসলে ঘোরা উচিত কি উচিত না? অবশ্যই কিন্তু উচিত না, কারণ ওইখানে কোনো লোকই নাই, আবার তাপমাত্রা 0 ডিগ্রির নিচে, 30 ডিগ্রির নিচে, সো ফ্যান ঘোরার প্রয়োজন হবে না। আসলে ফ্যান ঘুরলে কিন্তু ওইখানে বাতাসটা নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না, যুক্তিসঙ্গত কারণেই কিন্তু ফ্যানটা ঘুরবে না। তো আমরা দেখি যে আমাদের এই বাস্তব জগতের যে লজিক, সেই লজিক অনুসারে এই ডিভাইসটা কাজ করে কিনা। যদি কাজ করে, তাহলে যদি সব আমাদের সম্পূর্ণ লজিকগুলোর সাথে যদি এই ডিভাইসটা কাজ করে, তাহলে এই ডিভাইসটাকে আমরা একটা লজিক ডিভাইস বা লজিক একটা সার্কিট বা যাই বলি, এটাকে আমরা নামকরণ করবো পরে। তো আমরা দেখি 1100 যখন আমরা ইনপুট নিচ্ছি, তখন আমরা কি দেখলাম যে ফ্যানটা আসলে ঘুরছে না। তার মানে আমাদের যুক্তির সাথে এই ডিভাইসটাও কিন্তু কাজ করছে। নেক্সট যে কেস হতে পারে এরকম, যে ওই রুমের তাপমাত্রা 30 ডিগ্রির নিচে অর্থাৎ ঠান্ডা পরিবেশ, অথবা আমাদের গরম লাগছে না এরকম একটা পরিবেশ, এবং রুমের মধ্যে মানুষ আছে। তখন কি করবে? পার্সন ডিটেক্টর কি করবে? ইনপুট 1 করবে এবং হিট ডিটেক্টর ইনপুটকে 0 করবে। তো যখন 0 এবং 1 আমরা ইনপুট নিচ্ছি, সেই ক্ষেত্রে ফ্যানটা ঘোরা উচিত কিনা আবারও আমরা চিন্তা করি। অবশ্যই এক্ষেত্রেও ঘোরা উচিত না, কারণ রুমের মধ্যে মানুষ আছে, বাট রুমের পরিবেশ বা রুমের তাপমাত্রা কম হওয়ার কারণে ঠান্ডা অনুভূত হচ্ছে, ফ্যানটা ঘোরানোর প্রয়োজন হবে না। সঙ্গত কারণেই অটোমেটিক্যালি কিন্তু ফ্যানটা অন হওয়ার কথা না। তো দেখি যে আমাদের যুক্তির সাথে কাজ করে কিনা। তো যখন আমরা 0 এবং 1 ইনপুট নিলাম, আমরা এবারও কি দেখতে পাচ্ছি? ফ্যানটা ঘুরছে না। তার মানে আমাদের যুক্তির সাথে ডিভাইসটি কাজ করছে। পরবর্তী একটা কেস কী হতে পারে? রুমের তাপমাত্রা হাই, অর্থাৎ হিট ডিটেক্টর ইনপুট ভোল্টেজকে 1 করে দিচ্ছে, আবার রুমের মধ্যে কোনো মানুষ নাই, তার মানে পার্সন ডিটেক্টর ভোল্টেজটাকে 0 করে দিচ্ছে। তার মানে যখন 1 এবং 0 ইনপুট নিচ্ছি, সেই ক্ষেত্রে ফ্যানটা ঘোরার যৌক্তিকতা আছে কি না? প্রিয় শিক্ষার্থীরা, রুমের মধ্যে কিন্তু কোনো মানুষই নেই, তার মানে পার্সন ডিটেক্টর কী করছে? 0 করছে। সেই ক্ষেত্রে তাপমাত্রা যেটাই হোক না কেন, ফ্যানটা ঘোরার কিন্তু কোনো প্রয়োজন হবে না। এক্ষেত্রে দেখি আমরা ডিভাইসটা আমাদের সাথে কাজ করে কিনা। 1 এবং 0 ইনপুট নিলাম আমরা এবারও কি দেখছি? ফ্যানটা ঘুরছে না। এবং লাস্ট এবং ফাইনাল কেস, সেটা হচ্ছে যে রুমের তাপমাত্রা 30 ডিগ্রির উপরে, দ্যাট মিন্স খুব গরম পড়ছে হয়তোবা, তখন হিট ডিটেক্টর সেন্সর কি করবে? ইনপুট ভোল্টেজটাকে 1 করে দেবে, এবং রুমের মধ্যে মানুষ আছে, পার্সন ডিটেক্টর সেন্সরটা কি করবে? ইনপুট ভোল্টেজটাকে 1 করে দেবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে ফ্যানটা ঘোরার আসলে প্রয়োজন আছে কিনা, বা ফ্যানটা 1 হওয়ার প্রয়োজন আছে কিনা? রুমের মধ্যে মানুষ আছে, রুমের মধ্যে গরম পড়ছে, তাপমাত্রা অনেক হাই, অবশ্যই কিন্তু এই ক্ষেত্রে ফ্যান ঘোরার প্রয়োজন আছে। এটা আমরা ডিভাইস দেখে বলছি না, এটা আমাদের বাস্তব জীবনের যে অভিজ্ঞতা এবং যে যুক্তি, সেই যুক্তি দিয়ে চিন্তা করে আমরা বলছি। তো আমরা এবার দেখি যে আমাদের এই যুক্তির সাথে এই ডিভাইসটা সেমভাবে কাজ করে কিনা। তো যখন আমরা এই দেখো 1 এবং 1 আমরা ইনপুট দিব, তখন আমরা কি দেখতে পাচ্ছি? ফ্যানটা ঘুরছে, দ্যাট মিন্স ফ্যানটা অন হচ্ছে, অর্থাৎ আউটপুট ভোল্টেজ এখন অন হয়েছে। অন্য সব ক্ষেত্রে কিন্তু আউটপুট ভোল্টেজ 0 ছিল। তার মানে কি আমরা কি দেখছি? যে আসলে বাস্তব জীবনের যে যুক্তি, সেই যুক্তির সাথে কিন্তু সমন্বয় এবং যুক্তির সাথে মিল রেখে কিন্তু এই ডিভাইসটা তৈরি করা হয়েছে। যার কারণে কিন্তু এই ডিভাইসটা হচ্ছে একটা লজিক ডিভাইস, যেটাকে আসলে আমরা লজিক গেট বলে থাকি। আর এই লজিক গেটটা, এটা কোন প্রকারের লজিক গেট, সেটা আমরা লজিক গেট যখন আলোচনা করব তখন এটা আমরা জানবো। তো এই লজিক গেটটা যে কাজ করছে, সেটা হচ্ছে আসলে বুলিয়ান অ্যালজেব্রা থিওরির উপর ভিত্তি করে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারছো আজকে আমাদের আলোচনার টপিকটা কি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা এবং ডিজিটাল ডিভাইস, অর্থাৎ লজিক ডিভাইস। তো আমরা এই মুহূর্তে প্রথমে আসলে আমরা বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। তো বুলিয়ান অ্যালজেব্রা আলোচনা শেষে আমরা যেটা শিখতে পারবো এই আলোচনা শেষে, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা কী, বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক বৈশিষ্ট্যগুলো কী কী, বুলিয়ান অ্যালজেব্রার সাথে আমাদের যে কমপ্লিমেন্টারি যে অ্যালজেব্রা আছে, সাধারণ বীজগণিত আছে, তার সাথে আসলে এটার পার্থক্য বা সম্পর্কটা কী, এগুলো আমরা এখান থেকে জানতে পারবো। এবং যে বুলিয়ান যে মৌলিক অপারেশনগুলো আছে,
সেগুলো আমরা আমাদের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটু আলোচনা করার চেষ্টা করব। তো দেখা যাক আমরা কত দূর আলোচনা করতে পারি। তো এই মুহূর্তে আমরা আলোচনা করব বুলিয়ান অ্যালজেব্রা। তো আমি কিন্তু বলছি যে আমরা একটু আগে যে এক্সপেরিমেন্টে দেখলাম ওইখানে কিন্তু কয়েকটা ইনপুটের উপর ভিত্তি করে যৌক্তিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আউটপুট আমরা পেয়েছি। সেই ইনপুটগুলো কী ছিল? কয়েকটা সত্য বা মিথ্যা ঘটনা। কীরকম সত্য মিথ্যা ঘটনা? রুমের মধ্যে লোক আছে, এই স্টেটমেন্টটা সত্য নাকি মিথ্যা। এইটা একটা ছিল। রুমের তাপমাত্রা বেশি নাকি কম, এটা সত্য না মিথ্যা। এর উপর ভিত্তি করে একটা আউটপুট দিয়েছে, সেই আউটপুটটা হচ্ছে ফ্যানটা অন হবে নাকি অফ থাকবে। তো এই যে যুক্তিটা আমি কিন্তু বলছি যে বুলিয়ান অ্যালজেব্রার থিওরির উপর ভিত্তি করে কিন্তু এই ডিভাইসটি কাজ করেছে। তাই বুলিয়ান অ্যালজেব্রার মূল কনসেপ্টটি আসলে এটাই। তো বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে বীজগণিতে, বুলিয়ান যে বীজগণিত সেটা হচ্ছে গণিতের একটা বিশেষ শাখা, যেটা কি করে এক বা একাধিক সত্য বা মিথ্যাকে ইনপুট হিসেবে নিয়ে যৌক্তিক প্রক্রিয়ার মাধ্যমে, দ্যাট মিনস লজিক্যাল অপারেশনের মাধ্যমে একটি মাত্র সত্য বা মিথ্যা আউটপুট প্রদান করে থাকে। যেমন এখানে দুইটা ইনপুট ছিল আর একটা আউটপুট ছিল ফ্যান অন বা অফ হওয়া। তো এই ক্ষেত্রে সত্য বা মিথ্যা যে ইনপুট আমরা বলছি, এটাকে অনেক সময় আমরা হাই লো বলছি, অনেক সময় ভোল্টেজ 1 ভোল্টেজ 0 বলছি, অনেক সময় অন অফ বলছি। যাই বলি না কেন একই জিনিস। তো যখন আসলে ডিজিটাল ইলেকট্রনিক্সের উদ্ভব হলো, তখন আসলে এই সত্য এবং মিথ্যাকে 0 এবং সত্যকে 1 এবং মিথ্যাকে 0 দ্বারা প্রকাশ করা শুরু হলো। আর যেহেতু প্রত্যেকটা ডিজিটাল ডিভাইস, প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু এই সত্য বিদ্যুতের উপস্থিতি আছে বা নাই, বা বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে কিন্তু সকল ডিজিটাল ডিভাইস অপারেটেড হয়। তো এই জন্য আসলে আমরা এই বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতিকে যথাক্রমে অন এবং 0 দ্বারা চিহ্নিত করেছি বা প্রকাশ করে থাকি। তো এই যে বুলিয়ান অ্যালজেব্রা, এই থিওরিটা দিয়েছেন আসলে ব্রিটিশ গণিতবিদ জর্জ বুল। এটা আসলে দিয়ে থাকে মূলত 1854 সালে। ওনার একটা বই ছিল যেটা হচ্ছে দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক। এই বইটাতে উনি সর্বপ্রথম এই বুলিয়ান অ্যালজেব্রার জাস্ট একটা ধারণা দিয়ে থাকেন, এবং পরবর্তীতে অ্যান ইনভেস্টিগেশন অফ দ্য লস অফ থট, এই বইতে উনি এই বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে, বুলিয়ান থিওরি সম্পর্কে বিস্তর আলোচনা করেন। তার মানে 1854 সালে এটা আসলে এই থিওরিটা উনি দিয়ে থাকেন। তার মানে ডিজিটাল ইলেকট্রনিক্স উদ্ভবের প্রায় 100 বছর আগে কিন্তু উনি এই বুলিয়ান অ্যালজেব্রা থিওরিটি আবিষ্কার করেছিলেন। তার মানে কি এই ডিজিটাল ইলেকট্রনিক্স ছাড়াও অন্য ক্ষেত্রেও কিন্তু এই বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহৃত হয়ে থাকে। গণিতের সেট তথ্যে তোমরা দেখে থাকবে যে বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার হয়, পরিসংখ্যানে ব্যবহার হয়, আর অন্যান্য যৌক্তিক যে সকল সাবজেক্ট আছে সেখানে কিন্তু এই বুলিয়ান অ্যালজেব্রা কনসেপ্টটা ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা বুলিয়ান অ্যালজেব্রা যে জানলাম, এখন বুলিয়ান অ্যালজেব্রার সাথে আসলে সাধারণ বীজগণিতের পার্থক্যটা কোথায় বা সম্পর্কটা কোথায়, এইটা আমরা একটা দেখব। আমরা দুইটা সমীকরণ আমরা এখানে দেখাবো। দুটো সমীকরণ হচ্ছে, একটা হচ্ছে সাধারণ বীজগাণিতিক সমীকরণ, আর একটা হচ্ছে বুলিয়ান বীজগাণিতিক সমীকরণ। সাধারণ বীজগাণিতিক সমীকরণটা হচ্ছে x + y = z, আর বুলিয়ান বীজগাণিতিক সমীকরণ হচ্ছে a + b = c। তো এইখানে আমরা যে x, y, z চলক দেখতে পাচ্ছি সাধারণ বীজগণিতে, এই x, y, z কিন্তু বিভিন্ন সংখ্যা প্রকাশ করে। তার মানে x আর y এর মান এবং z এর মানও কিন্তু সংখ্যা। x আর y এর মান যদি আমরা যোগ করি, যেমন যদি হয় x এর মান 2, y এর মান 3, তাহলে 2 আর 3 যোগ করে z এর মানও কিন্তু একটা সংখ্যা হবে, সেটা হবে 5। বাট বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা কি দেখছি, এই a, b, c এই যে চলকগুলো, এই চলকগুলোর কিন্তু কোনো সংখ্যা প্রকাশ করে না। এই চলকগুলোর দুইটা মান হইতে পারে, সেই দুইটা মান হচ্ছে সত্য অথবা মিথ্যা, অর্থাৎ 0 অথবা 1। এই দুইটা সংখ্যা কিন্তু ব্যবহৃত হতে পারে, সংখ্যা না ঠিক, দুইটা স্টেটমেন্ট, সত্য অথবা মিথ্যা। এবং এই সত্য মিথ্যা ইনপুট, যে সত্য মিথ্যাকে এই যোগ করে, এটাকে আসলে যোগ বলেন, এটা আমি পরে বলছি এটা কি বলে। এটা করার ফলে যে আউটপুটটা আসতেছে সি, সেটাও কিন্তু কোনো সংখ্যা প্রকাশ করবে না, সেটাও কিন্তু একটা সত্য বা মিথ্যা স্টেটমেন্ট দিয়ে থাকবে। অর্থাৎ
এই সির মানটাও 1 অথবা 0 হবে। যদি আমি এখানে 1 + 1 করি, এক্ষেত্রে কিন্তু যোগফল 2 হবে না, কারণ এই বুলিয়ান অ্যালজেব্রার কোনো চলকের মান কিন্তু 2 হতে পারে না। বুলিয়ান অ্যালজেব্রার চলকের মান সর্বোচ্চ 0 এবং 1 হবে। তবে এই 0 এবং 1 কিন্তু কোনো সংখ্যা না। 0 এবং 1 কিন্তু হচ্ছে তোমার সত্য অথবা মিথ্যা, অথবা বিদ্যুতের উপস্থিতি অথবা অনুপস্থিতি। আবার একটা জিনিস খেয়াল করে, এখানে 2 আর 3 যোগ করে যেমন 5 হয়েছিল, 5 হয়েছিল সাধারণ বীজগণিতের ক্ষেত্রে, তার মানে কি এই 2 আর 3 কিন্তু যোগ হয়েছে। তার মানে এখানে যে যোগ যে চিহ্নটা রয়েছে, এটা কিন্তু আসলে যোগ না, এটা আসলে যোগের কাজ করেছে, তাই আমরা এটাকে যোগ বলি। এটা মূলত হচ্ছে একটা অপারেটর। সেই অপারেটরটা যেখানে যে কাজ করবে তাকে আমরা সেই নামে ডাকবো। তো এখানে যেহেতু এটা যোগের কাজ করেছে সাধারণ বীজগণিতে, এটাকে আমরা কি বলছি, যোগ অপারেটর বা প্লাস অপারেটর। বাট বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে কি হচ্ছে, বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে কিন্তু এই যে চিহ্নটা যোগের মতো যেটা আমরা বলি সাধারণত, এই যে চিহ্নটা বা যে প্রতীকটা বা অপারেটর, এটা কিন্তু আসলে এখানে যোগের কাজ করছে না, এখানে আসলে লজিক্যাল অরের কাজ করছে। লজিক্যাল অরের কাজ কীভাবে করছে সেটা আমরা পরবর্তী আলোচনায় দেখব। তো এটা কিন্তু আসলে এই জন্য এটাকে বলা হচ্ছে অর অপারেটর, এটা কিন্তু যোগ না, এটাকে আমরা যোগ নামে ডাকবো না। তবে আমরা যেহেতু অনেক বড় বড় এক্সপ্রেশন বা বুলিয়ান সমীকরণ আমরা সিম্পলিফিকেশন করব, তো উচ্চারণের স্বার্থে আমরা যোগ অথবা গুণ এই কথাগুলো ব্যবহার করে থাকলেও আমরা যেন মাথায় রাখি ওইটা কিন্তু আসলে যোগ বা গুণ না, ওইটা হচ্ছে লজিক্যাল অর এবং লজিক্যাল অ্যান্ড অপারেটর। ঠিক আছে? তো এর পরবর্তীতে আমরা তার মানে কী দেখতে পেলাম যে সাধারণ বীজগাণিতিক সমীকরণ এবং বুলিয়ান বীজগাণিতিক সমীকরণে আসলে কোনটা কীভাবে কী নির্দেশ করে সেটা আমরা বুঝতে পারলাম। তাহলে এই বুলিয়ান বীজগণিত আর সাধারণ বীজগণিতের মধ্যে পার্থক্যটা কোথায় অ্যাকচুয়ালি? তো আমরা দেখলাম যে এই বুলিয়ান যে বীজগণিত বা বুলিয়ান অ্যালজেব্রা কিন্তু যৌক্তিক অপারেশন বা যৌক্তিক কার্যাবলী লজিক্যাল অপারেশন সম্পন্ন করে থাকে। আমরা দেখলাম যে আসলে প্রথম যে ফ্যান অন অফ করার ওইখানে যে ফ্যানটা ঘোরা উচিত কি উচিত না, এটা যৌক্তিক প্রক্রিয়ার মাধ্যমে যৌক্তিকভাবে এটা বিশ্লেষণ করে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে যে এটা ঘোরা উচিত কি উচিত না। তার মানে বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে লজিক্যাল অপারেশন বা যৌক্তিক কার্যাবলী সম্পন্ন করে থাকে, বাট সাধারণ বীজগণিত কী করে, নিউমেরিক্যাল অপারেশন অর্থাৎ সংখ্যাগত কার্যাবলী সম্পন্ন করে থাকে। আমরা সমীকরণ থেকে আরও কী দেখলাম যে বুলিয়ান অ্যালজেব্রার চলকের শুধুমাত্র 2টা মান থাকতে পারে, সত্য অথবা মিথ্যা। দ্যাট মিনস 0 এবং 1, এই 2টা মান থাকতে পারে। বাট সাধারণ বীজগণিতের যে চলকগুলো আমরা দেখছিলাম এক্স ওয়াই জেড, এদের কিন্তু আনলিমিটেড একদম অসীম পর্যন্ত চলক থাকতে পারে। কারণ কি, এটা হচ্ছে সংখ্যা। তো সংখ্যা যেহেতু অসীম, তো এখানে অসীম সংখ্যক কিন্তু সংখ্যা এই চলকের মান হতে পারে। বুলিয়ান বীজগণিত সাধারণত আলোচনা আমরা করেছি যে অর অপারেশন, অ্যান্ড অপারেশন এবং আরেকটা অপারেশন আছে নট অপারেশন, এই 3টা অপারেশনের মাধ্যমে সমগ্র কার্যাবলী সম্পন্ন করে থাকে। অপরদিকে সাধারণ বীজগণিত কী করে থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ আরও যে সকল প্রক্রিয়া আছে সেই সকল প্রক্রিয়ার মাধ্যমে তার সমস্ত কার্যাবলী সম্পন্ন করে থাকে। সাধারণ বীজগণিতে আমরা কি দেখি যে ভগ্নাংশ সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, বর্গমূল, বর্গ অনেক কিছুই কিন্তু ব্যবহৃত হয়। বুলিয়ান বীজগণিতে কিন্তু সব ব্যবহৃত হয় না আসলে। আবার সাধারণ বীজগণিতে ত্রিকোণমিতির সূত্র বা জ্যামিতির সূত্র ব্যবহার হয়, বুলিয়ান বীজগণিতে এসব কিছুই ব্যবহৃত হয় না, শুধুমাত্র 0 এবং 1 ব্যবহৃত হয়। আর যেহেতু বুলিয়ান বীজগণিতে 0 এবং 1 ব্যবহৃত হয়, এই জন্য এই বুলিয়ান বীজগণিত সাধারণ বীজগণিতের থেকে অনেকটা সহজ। তো এইগুলা হলো মূলত সাধারণ বীজগণিত এবং বুলিয়ান বীজগণিতের মধ্যে কিছু মৌলিক পার্থক্য। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা এগুলো যদি আরও একটু ভালো করে স্টাডি করো, তোমরা যদি একটু চিন্তা করো, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে না, তোমরা চিন্তা করে করেই কিন্তু এটা লিখতে পারো। তো এ পর্যায়ে আসলে আমরা আলোচনা করব, দেখো বুলিয়ান অ্যালজেব্রার কিছু মৌলিক অপারেশন আছে, সেই মৌলিক অপারেশনগুলো নিয়ে আলোচনা করব। মৌলিক অপারেশন হচ্ছে আসলে মূলত 3টা। একটা হচ্ছে অর অপারেশন, দ্যাট মিনস লজিক্যাল অর অপারেশন, লজিক্যাল অ্যান্ড অপারেশন, লজিক্যাল নট অপারেশন। তো এর মধ্যে লজিক্যাল অর অপারেশনটা আসলে হচ্ছে কি, লজিক্যাল অর অপারেশনের ক্ষেত্রে সবগুলো ইনপুটের মান যখন 0 হবে, একটু মনোযোগ দিবা, লজিক্যাল অর অপারেশনের ক্ষেত্রে
যখন সবগুলো ইনপুটের মান যখন 0 হবে অর্থাৎ মিথ্যা হবে, কেবল তখনই কিন্তু আউটপুট মিথ্যা হবে, অন্যথায় কিন্তু আউটপুট 1 হবে। আরেকবার বলছি, যখন সকল ইনপুটের মান 0 তখন আউটপুট 0। ক্লিয়ার? একটা এক্সাম্পল দিচ্ছি, একটা বাস্তব এক্সাম্পল কী দেওয়া যায়। আচ্ছা, ধরো যে তোমাদের কলেজ গেটে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে প্রবেশ করতে হয়, তার জন্য হয়তো ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, আঙ্গুলের ছাপ দিতে হয়, অথবা তোমাদের যে আইডি কার্ড আছে সেটা পাঞ্চ করতে হয় বা সেটা স্ক্যান করতে হয়। তো এখন যদি এরকম হয় যে তুমি আইডি কার্ড নাও নি, তুমি আঙ্গুলের ছাপ দাও নাই, বা আঙ্গুলের ছাপ দিচ্ছ না, আইডি কার্ড তুমি দিচ্ছ না, তার মানে কি দুইটাই যখন মিথ্যা অর্থাৎ দুইটা যখন 0-0, তখন কি তুমি কলেজ গেট প্রবেশ করতে পারবা? কলেজের গেটে কিন্তু তুমি প্রবেশ করতে পারছো না। তার মানে যখন উভয়টি বা যতগুলো উপায় আছে, যতগুলো ইনপুট আছে, সবগুলোই যখন মিথ্যা হচ্ছে, সবগুলোই যখন 0 হচ্ছে, তখন যে আউটপুটটা সেটাও কিন্তু 0 হচ্ছে অর্থাৎ মিথ্যা হচ্ছে। বাট অন্যান্য ক্ষেত্রে ধরো যে তোমার কাছে আইডি কার্ড নাই, বাট তুমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু সেই কলেজের গেটে প্রবেশ করতে পারছো। তুমি হয়তো ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছ না, তোমার কাছে আইডি কার্ডটা আছে, তুমি আইডি কার্ডটা কী করতেছো, স্ক্যান করে তুমি অ্যাক্সেস পেতে পারছো। আবার যখন দুইটাও আছে তখন কিন্তু তুমি কলেজ গেটে প্রবেশ করতে পারছো। তো এই অর অপারেশনের ক্ষেত্রে তার মানে কি এখানে কী কাজ করছে, যে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে অথবা আইডি কার্ড দিতে হবে। যুক্তির একটু খেয়াল করো, ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে অথবা আইডি কার্ড স্ক্যান করতে হবে। এই যে অথবা ব্যাপারটা এখানে কাজ করছে, এই অথবার কারণেই কিন্তু এই অপারেশনটাকে আসলে অর অপারেশন বলা হয়। আসলে যে সূত্রগুলো আবিষ্কৃত হয় বা যে থিওরিগুলো আমরা বিজ্ঞানীরা বা গণিতবিদরা আবিষ্কার করে, এগুলো কিন্তু মূলত আমাদের বাস্তবের সাথে যেগুলো মিল আছে বা বাস্তবের সাথে মিল রেখে কিন্তু আসলে সব ধরনের বৈজ্ঞানিক আবিষ্কার কিন্তু হয়ে থাকে। ঠিক আছে? তো এই অর অপারেশনের ক্ষেত্রে আমরা সাধারণত অর অপারেটর হিসেবে একটু আগে আলোচনা করছি, যোগ চিহ্ন ব্যবহার করি। তবে এটা কিন্তু আসলে যোগ না, এটা হচ্ছে অর অপারেটর। আবার এটা ছাড়াও কিন্তু এরকম দেখো যে ভি এর মধ্যে একটা চিহ্ন আমরা ব্যবহার করছি, এটাও ব্যবহার করা যায়। তো যখন এ আর বি দুইটা চলক হয়, এ আর বি এর অরকে আমরা এ প্লাস বি অথবা এ এবং যে ভি এর মধ্যে যে চিহ্নটা এ আর বি আকারে লিখতে পারি। তো এটা হচ্ছে আমাদের অর অপারেশন। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে লজিক্যাল অ্যান্ড অপারেশন। লজিক্যাল অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমরা যে প্রথম এক্সপেরিমেন্টটা করলাম, ফ্যান ঘোরার যে এক্সপেরিমেন্টটা করলাম, মূলত ওই যে অপারেশনটা ছিল এটা ছিল লজিক্যাল অ্যান্ড অপারেশন। সেক্ষেত্রে কী ছিল, যখন সবগুলো ইনপুটের মান 1 ছিল অর্থাৎ সত্য ছিল, দ্যাট মিনস রুমে লোক ছিল, রুমে মানুষ ছিল এবং তাপমাত্রা অনেক বেশি ছিল, তখনই কিন্তু আউটপুট সত্যি হয়েছিল, হাই হয়েছিল, 1 হয়েছিল, তার মানে ফ্যানটা ঘুরেছিল। তার মানে যখন সবগুলো আর অন্য ক্ষেত্রে কিন্তু ফ্যানটা ঘুরছিল না। তার মানে কি, যখন সবগুলো ইনপুটের মান 1 অর্থাৎ সত্য, কেবল তখনই আউটপুট সত্য হয় অথবা অন হয়। ক্লিয়ার? অন্য ক্ষেত্রে কী হবে, 0 হবে। অর্থাৎ অন্তত একটা ইনপুটের মান যদি 0 হয়, অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে আউটপুট কী হয়, 0 হয়। অ্যান্ডকে প্রকাশ করার জন্য সাধারণত আমরা বলছি যে ডট, যেটাকে আমরা ইনটু বলে থাকি, ডট ব্যবহার করা হয়, অথবা এই যে উল্টা যে ভি এর মতো যে একটা চিহ্ন, আসলে এটা ভি না, এই যে ওই চিহ্নটা কিন্তু ব্যবহার করা হয়। এ আর বি দুটা চলককে যদি আমি অ্যান্ড দ্বারা প্রকাশ করতে চাই, তাহলে এ ডট বি অথবা এ অ্যান্ড বি এই চিহ্ন দ্বারা আসলে আমরা এভাবে প্রকাশ করে থাকি। এরপরে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে নট অপারেশন। লজিক্যাল নটকে সাধারণত উপর একটা বার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, অথবা এরকম একটা ওয়েভ চিহ্ন, ঢেউ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। অনেক সময় একটা দাগ, একটা কমপ্লিমেন্ট চিহ্ন, অ্যাপোস্ট্রফি চিহ্ন যেটাই বলি আর কি, চিহ্ন দিয়ে কিন্তু এটা প্রকাশ করা হয়। বুলিয়ান বীজগণিতের দুইটা যে চলক আছে বা দুইটা যে ধ্রুবক আছে 0 এবং 1, এই 0 এবং 1কে একটা অপরটার নট অপারেশন বলে বা কমপ্লিমেন্ট বলে। অর্থাৎ 0-এর কমপ্লিমেন্ট হচ্ছে 1, 1-এর কমপ্লিমেন্ট হচ্ছে 0। অর্থাৎ 0কে নট করলে 1 হচ্ছে, 1কে নট করলে 0 হচ্ছে। যেহেতু দুইটাই মাত্র আমাদের কি বলে ভেরিয়েবল ব্যবহৃত হয়, দুইটাই আসলে ধ্রুবক ব্যবহৃত হয়, 0 এবং 1। অর্থাৎ সত্যকে উল্টালে মিথ্যা হয়, মিথ্যাকে উল্টালে সত্য হয়। অর্থাৎ 0কে যদি আমি কমপ্লিমেন্ট করি, নট করি, তাহলে 1 হবে, 1কে উল্টালে বা 1কে যদি আমি কমপ্লিমেন্ট করি
তাহলে সেটা কী হবে, জিরো হবে। এটা হচ্ছে মূলত এখানে কনসেপ্ট। আর কোনো চলকের উপর যদি ডাবল কমপ্লিমেন্ট থাকে তাহলে তার মান হয় হচ্ছে সেই ভেরিয়েবলটাই। যদি এর উপর যদি ডাবল কমপ্লিমেন্ট থাকে তাহলে এর সমান সমান এটার সমান সমান হবে এ। কারণ কি, তুমি যদি এর মান জিরো দাও তাহলে কিন্তু কি হচ্ছে, জিরোর কমপ্লিমেন্ট হচ্ছে ওয়ান, আবার ওয়ানের কমপ্লিমেন্ট হচ্ছে জিরো, তার মানে কি সে জিরোই ফিরে আসতেছে। আবার যদি তুমি এর মান যদি ওয়ান করো তাহলে ওয়ানের কমপ্লিমেন্ট হচ্ছে জিরো, আবার তার উপর একটা কমপ্লিমেন্ট আছে, তার মানে জিরোর কমপ্লিমেন্ট যখন আবার করছো তখন আবার ওয়ান, ফাইনালি কিন্তু ওয়ানই হচ্ছে। তার মানে এর যে মানটা দিচ্ছি সেই মানটা হচ্ছে। তার মানে কোনো চলকের উপর যদি ডাবল কমপ্লিমেন্ট ব্যবহার করা হয় তাহলে যে মানটা হয় সেটা হচ্ছে সেই চলকটাই হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মূলত তিনটা মৌলিক অপারেশন। তো এই তিনটা মৌলিক অপারেশনের ক্ষেত্রে বুলিয়ান এলজেব্রা কিছু আসলে স্বতঃসিদ্ধ মেনে চলে, কিছু নিয়ম মেনে চলে, যেটাকে আমরা বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে থাকি। বুলিয়ান স্বতঃসিদ্ধর উপর ভিত্তি করে এই বুলিয়ান স্বতঃসিদ্ধটা আসলে কিন্তু ধরে নেওয়া হয় নাই, বাট এখানে আমরা যেমন 1 প্লাস 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, এটা কিন্তু আসলে যৌক্তিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু হচ্ছে, কিন্তু আসলে এই যোগ চিহ্নটা আমরা ব্যবহার করতেছি, এক্ষেত্রে কিন্তু আসলে এটা যোগ হচ্ছে না, এটা আমরা জানি। তো যেহেতু এটা আমরা 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0 বলি, বা 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু নর্মালি সাধারণত 2 হয় সাধারণ বীজগণিতে, কিন্তু এটা তো আসলে সাধারণ বীজগণিত না, এটা মাথায় রাখতে হবে। সাধারণ বীজগণিতের কথা চিন্তাই করা যাবে না, এখানে 1 প্লাস 1 1ই হবে। তো এই যে ব্যাপারগুলো আছে এইগুলো কিন্তু আসলে আমরা যৌক্তিক প্রক্রিয়ার মাধ্যমে বা যৌক্তিক যে ব্যাপার আছে সেটার মাধ্যমে আমরা এখানে বুঝতে পারি। কিন্তু যেহেতু এইগুলো এভাবে প্রমাণ করার বিষয় না যে 1 প্লাস 1 1 কেন হয়, এটা কিন্তু আসলে ম্যাথমেটিক্যালি কিন্তু আমরা প্রমাণ করি নাই, এটা কিন্তু আমরা যৌক্তিকভাবে প্রমাণ করছি। ব্যাপারটা কিন্তু খেয়াল করবা যে আমরা যেহেতু 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 হয়, এটা কিন্তু আসলে ম্যাথমেটিক্যালি কিন্তু প্রুভ না, এটা আমরা লজিক্যালি প্রুভ করছি। তো যখন আমরা আসলে ম্যাথমেটিক্স করব, বীজগণিত করব, যখন আমরা এই বুলিয়ান এক্সপ্রেশনগুলো সরলীকরণ করব, তখন কিন্তু আসলে এই কনসেপ্টগুলো ব্যবহার হবে। আর যেহেতু এইগুলো আসলে ম্যাথমেটিক্যালি প্রমাণিত বিষয় না, কিন্তু ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এগুলো ব্যবহার হবে, এই জন্য আসলে এগুলোকে আমরা স্বতঃসিদ্ধ বলে থাকছি। হ্যাঁ, তো স্বতঃসিদ্ধ আছে বুলিয়ান যোগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে এবং কমপ্লিমেন্টের ক্ষেত্রে, তিনটা ক্ষেত্রে যে স্বতঃসিদ্ধগুলো আছে সেগুলো একটু আলোচনা করব। তো তোমরা খেয়াল করো যে প্রথমে আমরা আলোচনা করছি অর অপারেশনের ক্ষেত্রে যে বুলিয়ান স্বতঃসিদ্ধ, সেটা হচ্ছে যে আমরা কিন্তু আলোচনা করে আসছি যে যখন অর অপারেশনের ক্ষেত্রে যখন দুইটা ইনপুটের মান 1 হবে, যখন সবগুলো ইনপুটের মান 1 হবে তখনই কেবল কিন্তু আউটপুট 1 হবে। তো একটু দেখো যে তাহলে অন্য ক্ষেত্রে কী হবে, অন্য ক্ষেত্রে কিন্তু সরি আমার একটু ভুল হয়েছে, আসলে অর অপারেশনের ক্ষেত্রে আমরা কি জানি যে যদি সবগুলো ইনপুটের মান 0 হয় তখনই কেবল কি আউটপুট 0 হবে, অন্যথায় কিন্তু আউটপুট কী হবে, 1 হবে। তার মানে কি অন্তত একটা ইনপুটের মানও যদি 1 থাকে তাহলে আউটপুট 1 হবে। তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা যে 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0, 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কী হচ্ছে, 1 হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু আসলে মুখস্থ করার বিষয় না, আমরা কিন্তু যৌক্তিকভাবে কিন্তু আগে দেখে আসছি যে আসলে এভাবেই হওয়ার কথা। আবার অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে কী হচ্ছে দেখো একটু খেয়াল করে, যে আমরা কি বলছিলাম যখন সবগুলো ইনপুটের মানই 1 তখন কিন্তু আউটপুট 1 হয়। আমরা এখানেও তাই দেখতে পাচ্ছি যে 0.0 ইজ ইকুয়াল টু 0, 0.1 ইজ ইকুয়াল টু 0, 1.0 ইজ ইকুয়াল টু 0, কেবলমাত্র 1.1 ইকুয়াল টু কী হচ্ছে, 1 হচ্ছে। তো এটাও আমাদের খেয়াল রাখতে হবে। তো এইগুলো আমাদের পরবর্তীতে আসলে বুলিয়ান এক্সপ্রেশনগুলো, সমীকরণগুলো সিম্পলিফিকেশন করার জন্য বা কোনো সূত্র প্রমাণ করার জন্য এই কনসেপ্টগুলো আমাদের কাজে লাগবে। আর নট অপারেশন একদম নর্মালি আমরা যেটা বলছি, যেটা 1কে নট করলে 0 হয় আর 0কে নট করলে 1 হয়। এটা হচ্ছে মূলত আমাদের তিনটা স্বতঃসিদ্ধ। আর মূলত বুলিয়ান এলজেব্রার আরও কিছু আলোচনা আছে, তোমরা দেখতে পাচ্ছ যে বুলিয়ান উপপাদ্য, এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো উপপাদ্য আছে, কিছু মৌলিক উপপাদ্য আছে, কিছু অন্যান্য উপপাদ্য আছে, সূত্র আছে, এর বাইরেও অনেক সূত্র আছে, মর্গ্যান ল আছে, তারপরে বুলিয়ান এক্সপ্রেশন সিম্পলিফিকেশন করার ব্যাপারগুলো আছে, সরলীকরণ করার আছে। তো এইগুলো মূলত আসলে একটাও কিন্তু মুখস্থ করার জিনিস না, তোমাদেরকে আমি নিশ্চয়তা দিচ্ছি একটাও মুখস্থ করার জিনিস নেই, প্রত্যেকটা জিনিসই মজার, তুমি নিজে নিজে এক্সপেরিমেন্ট করে করে তুমি কিন্তু প্রত্যেকটা মাথায় রাখতে পারবা। কিন্তু আসলে এইগুলো বোঝানোর জন্য আসলে বোর্ডে লিখে বোঝালে এটা ভালো বোঝানো যায়, যদি আমি এটা স্লাইডে আলোচনা করি তোমরা অতটা ভালো বুঝতে পারবে না। তবে নেক্সট যেদিন ক্লাস নেই আমি এই বুলিয়ান যে উপপাদ্যগুলো আছে এবং বুলিয়ান যে বিভিন্ন এক্সপ্রেশন সরলীকরণ এবং মর্গ্যান ল সহ অন্যান্য ল যে সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করা যায়
সেটা আমরা ওই ক্লাসে আলোচনা করব। তো বুলিয়ান অ্যালজেব্রার ক্লাস মূলত আজকের এই পর্যন্তই। তো আশা করছি তোমরা এই বুলিয়ান অ্যালজেব্রার যে কনসেপ্টগুলো সেগুলো বুঝতে পারছো। পরবর্তী যে ক্লাস তোমাদের আছে আমার এই জাস্ট 2-3 দিন পরেই যে ক্লাসটা আছে, সেখানে কিন্তু আমি প্রথমে যে এক্সপেরিমেন্টটা করছিলাম লজিক গেট ব্যবহার করে, সেই লজিক গেট নিয়ে বা ডিজিটাল ডিভাইস নিয়ে আমার সেই ক্লাসটা, এইখানে যেমন আমরা একটা এক্সপেরিমেন্ট শেয়ার করছি, সেইখানে কিন্তু আমরা অন্যান্য গেটের ক্ষেত্রে, অন্যান্য লজিক গেটের ক্ষেত্রে কিন্তু আমরা আরও রিয়েল লাইফ যে এক্সপেরিমেন্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। সেই সাথে চেষ্টা করব এই লজিক গেট কীভাবে কাজ করে, লজিক গেট কীভাবে তৈরি করে, লজিক গেট দিয়ে আমরা আসলে বাস্তব জীবনে কীভাবে ব্যবহার করে থাকি, এই সব জিনিসগুলো নিয়ে সেই ক্লাসে আলোচনা হবে। আশা করি তোমরা সেই ক্লাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আজকের মধ্যে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।